ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা তো আমরা এর আগেই শুরু করেছি, আর আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো এনতম অন্তরক সহ কিভাবে নির্ণয় করতে হয়। বোর্ডে প্রথম প্রশ্নটা লেখা আছে, এখানে বলা হয়েছে যে যদি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হয় তখন তোমাকে এনতম অন্তরক সহগ বের করতে হবে, বা ইংরেজিতে বললে nth ডেরিভেটিভ বের করতে হবে। সো লেটস গো টু দ্য ম্যাথ। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, সেটা আমরা আগে লিখে নেব। আমরা কি করতে পারি যে ফার্স্ট এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি y1 মানে কি তোমরা নিশ্চয়ই জানো। y1 মানে আমরা বুঝাই dy dx, y2 মানে আমরা বুঝাই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। একইভাবে yn মানে আমরা আসলে যে জিনিসটা বুঝি সেটা হলো ডি টু দি পাওয়ার এন এক্স ডি এক্স টু দি পাওয়ার এন। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভটা যখন বের করব y1 ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপর আমি যদি বলি y2 সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরক সহগ, তখন আমরা কিভাবে বের করব? এই n তো থাকবেই, এই n মাইনাস ওয়ান সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। আমি যদি বলি y3 n ইন্টু এন মাইনাস ওয়ান আগে থেকেই ছিল, এই n মাইনাস টু সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি। এখন এই যে n, এইটাকে কি তুমি এটা লিখতে পারো যে np1? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। আমরা জানি যে np1 এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n। আবার np2 এটাকে কি লেখা যায় খেয়াল করো তো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লেখা যায়। পরের লাইনটা আমি লিখতে পারি, এটা মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান। সো আমরা এখান থেকে লিখলাম n মানে হচ্ছে np1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। y2 n ইন্টু n মাইনাস ওয়ান এটা মানে কি? এটা মানে হচ্ছে np2 এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। এখন আমি যখন বললাম y3 n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু মানে কি? np3। তোমরা এটা নিজেরা একটু করে দেখবে np3-র ভ্যালুটা কেন n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু হয়, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে বের করে রাখবে। এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে ওয়ান হইলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু হইলে এখানেও টু, এখানেও টু, এখানে থ্রি হইলে এখানেও থ্রি, এখানেও থ্রি, আর বাকি জিনিসগুলো কিন্তু একদম ফিক্সড। তাহলে ফাইনালি আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে বলো তো বাবা যে yn এইটার ভ্যালু কত? npn এক্স টু দি পাওয়ার n মাইনাস n। কেন? আমি yn বের করছি। খেয়াল করে দেখো যে আমার এই দুইটা সংখ্যাই শুধুমাত্র চেঞ্জ হয়েছে, আর বাকি সব কিছু ফিক্সড ছিল। 1 2 3 n এর জন্য n, 1 2 3 n এর জন্য n। সো এটাকে আমরা লিখতে পারি npn মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার n মাইনাস n মানে এক্স টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান। ফাইনালি আমার অ্যান্সারটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n হলে yn অর্থাৎ nth ডেরিভেটিভ বা n-তম অন্তরক সহগ কত, সেটার অ্যান্সারটা আমরা কত পেলাম? n ফ্যাক্টোরিয়াল। এটাই আমাদের অ্যান্সার। এখন এখান থেকে যদি আমি প্রশ্ন করি যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100, তাহলে 100তম অন্তরক সহগ y100 এর ভ্যালুটা কত? 100 ফ্যাক্টোরিয়াল। তো সেটা তো বুঝলাম, এখান থেকে এইটা আমি লিখতে পারি। এখান থেকে যদি আমার এর পরের অংশটা জিজ্ঞেস করে বা আগের অংশটা জিজ্ঞেস করে, কি বলবো? আমি যদি বলি y99 অর্থাৎ 99তম অন্তরক সহগ বা 99th ডেরিভেটিভ কত, তখন কি হবে? তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। n কত এখানে? 100, p এই ভ্যালুটা বসাবো 99 এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 99, যেমন এখানে ছিল y3 মানে np3 এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। সো y99 মানে কি? np99 এক্স টু দি পাওয়ার n মাইনাস 99, অর্থাৎ এখান থেকে চলে আসে 100p99x। একইভাবে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে y98 98th ডেরিভেটিভ বা 98তম অন্তরক সহগ কত, সেটা কি হবে? 100p98 এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 98, অর্থাৎ 100p98 এক্স স্কোয়ার। সো ব্যাপারটা এইভাবে ফ্লো করবে। আমি যদি তোমাকে ফাইনালি প্রশ্ন করি y1 কত,
100 p1 x⁴99 বা 100 x⁴99। সো এইটা তো তোমরা সবাই পারো। তো এইভাবে আমরা y = x⁴100 এর জন্য y1 থেকে শুরু করে একেবারে y100 পর্যন্ত সবগুলো ভ্যালু বের করে ফেললাম। এখন যদি আমাকে বলে 101 নাম্বার অন্তরক সহ 101th ডেরিভেটিভ, তখন আমি কি করব? 0। কেন? এইটা তো একটা কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসে। আমাকে যদি বলে y102 102 নাম্বার অন্তরক সহগ, সেটা কত হবে? 0। আমাকে যদি বলে 200 নাম্বার অন্তরক সহগ, কত হবে? 0। এই y100 এর পর এই শেপের জন্য y100 এর পরে সব ভ্যালু 0 হয়ে যাবে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, এখানে বলা হয়েছে y = e⁴ax হলে yn তম অন্তরক সহগ কত হবে। এটা একটা সোজা এক্সাম্পল, এটা আমরা একটু প্রসিড করে দেখি কি অবস্থা হয়। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, y = e⁴ax আছে, আমরা লিখব যে y1 মানে প্রথম অন্তরক সহগ বা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু e⁴ax কে ডিফারেন্সিয়েট করলে e⁴ax ই হবে। এরপর এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা লিখতে হবে ইনটু a। y2 কি হবে? e⁴ax কে ডিফারেন্সিয়েট করলে e⁴ax ই হবে ইনটু আরেকটা a, আর আরেকটা a তো আগে থেকে বসেছিল, তাহলে দুইটা a মিলে কি হয়ে গেল? a স্কয়ার। এরপর y3 a স্কয়ার ধরো আগে থাকলো, e⁴ax কে যদি ডিফারেন্সিয়েট করি e⁴ax ইনটু আরেকটা a, তাহলে এই a এর সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাবে? a কিউব। y4 একইভাবে কি হবে? e⁴ax একটা a সামনে চলে এসে এর সঙ্গে গুণ হয়ে a⁴ হয়ে যাবে। একইভাবে কন্টিনিউ করতে করতে আমি যদি বলি যে yn n তম অন্তরক সহগটা কত হবে? a⁴n e⁴ax। এখন একটা মজার প্রশ্ন হচ্ছে যে যদি এখানে y = e⁴ax না হয়ে হতো যে y = e⁴ax + b, এই bটা কিন্তু পুরা ইকুয়েশনের কোথাও কোনো চেঞ্জ করতো না, সব জায়গাতে এরকমই থাকতো। সো আমাদের যদি কখনো এরকম থাকে যে e⁴ax + b এরকম শেপ থাকে, x এর যে সহগটা থাকে y1 এর জন্য সেটার উপর পাওয়ার 1, y2 এর জন্য সেটার উপর পাওয়ার 2, y3 এর জন্য সেটার উপর পাওয়ার 3, এভাবে কন্টিনিউ করতে থাকবে। yn হবে a⁴n ইনটু e⁴x + b। মানে সহজ কথায় y1 মানে হচ্ছে ay এই শেপের জন্য, y2 হচ্ছে a স্কয়ার y, y3 হচ্ছে a কিউব y, y4 হচ্ছে a⁴4 y, এবং ফাইনালি yn হচ্ছে a⁴n y। তৃতীয় অঙ্কে তোমাকে বলা হলো যদি y = 1/x হয় তখন তোমার n তম অন্তরক সহগটা কত হবে? y = 1/x হলে y1 কত হবে? -1/x²। আমি তোমাদেরকে বলেছিলাম যখন শিখিয়েছি যে 1/x কে ডিফারেন্সিয়েট করলে যে -1/x² হয়, এই ব্যাপারটা তোমাদের অলমোস্ট মুখস্থ রাখতে হবে। y2 এটা কত হবে? 1/x², এটাকে লেখা যায় -x⁻², তাহলে এইটাকে লেখা যায় যে -2x⁻³ y3, এইটাকে কি লেখা যায়? -2 × -3x⁻⁻4 y4, এটাকে কি লেখা যায়? -2 - 3 - 4x⁻⁵। এখান থেকে ফাইনালি yn ইকুয়াল টু কি লেখা যায় সেই ডিসিশনটা নেওয়ার আগে আমরা এগুলোকে নিয়ে একটু খেলাধুলা করি। ফার্স্ট অফ অল y1 এটাকে লেখা আছে -1/x², এইটাকে লেখা যাচ্ছে +2/x³, এইটাকে লেখা যাচ্ছে -2 × 3/x⁴, এইটাকে লেখা যাচ্ছে +2 × 3 × 4/x⁵। তাহলে এইখানে আমরা ফার্স্টে যে জিনিসটা খেয়াল করি যে y এর যে সাফিক্সটা বা যততম অন্তরক সহগ, এটা যদি বিজোড় হয় তখন মাইনাস, জোড় হয় তাহলে প্লাস। তাহলে এই ব্যাপারটাকে আমরা কন্ট্রোল করতে পারি -1n দিয়ে। n এর ভ্যালুটা যদি বিজোড় হয় বা অড হয় তখন এটা হয়ে যাবে মাইনাস, আর n এর ভ্যালুটা যদি জোড় বা ইভেন হয় তখন এটা হয়ে যাবে প্লাস, ইনটু 1 এর জন্য 1, 2 এর জন্য 2 × 1, 3 এর জন্য 1 × 2 × 3, 4 এর জন্য 1 × 2 × 3 × 4,
অর্থাৎ -1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স স্কোয়ার প্লাস 2 ফ্যাক্টোরিয়াল বাই এক্স কিউব, এইটাকে লেখা যায় -3 ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার 4, এইটাকে লেখা যায় প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে কি করব আমরা, এইখানে লিখব n ফ্যাক্টোরিয়াল এগুলোর সঙ্গে রিলেট করে, আর নিচে কি লিখব এক্স টু দি পাওয়ার n প্লাস 1। এটাই হলো আমাদের n তম অন্তরক সহ y ইকুয়াল টু 1/x এর জন্য। এখানে n এর কিন্তু কোনো লিমিটেশনস নাই, n এর ভ্যালু যত বড় খুশি হতে পারে। এবারে বলা হলো যে যদি y ইকুয়াল টু ln x হয় তবে yn n তম অন্তরক সহগটা কত হবে। ফার্স্ট অফ অল y1 ইকুয়াল টু ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, এরপরের বাকি খেলাটা এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই। y2 হচ্ছে -1/x স্কোয়ার, y3 হচ্ছে প্লাস 2/x কিউব, y4 হলো -2 ইন্টু 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, y5 হইল প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। এইভাবে কন্টিনিউ করতে থাকবে। আর ফাইনালি আমাদের যে অ্যান্সারটা দরকার সেটা হলো yn ইকুয়াল টু, এখানে দেখো চেঞ্জটা কীভাবে হয়েছে, y1 এটাকে আমি 0 ফ্যাক্টোরিয়াল বাই এক্স লিখলেও কোনো সমস্যা নাই, তোমরা সবাই জানো যে 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল। এইখানে আমি লিখব -1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে আমি লিখতে পারি -1 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল বাই এক্স কিউব। একইভাবে এখানে আমি লিখতে পারি -1 এর উপর কিউব 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, আর এইখানে লিখতে পারি -1 এর উপর টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে ফাইনালি yn এটাতে আমরা কি লিখবো, -1 এর উপর পাওয়ার হিসেবে কি বসবে, 5 এর জন্য 4, 4 এর জন্য 3, 3 এর জন্য 2, 2 এর জন্য 1, তার মানে n এর জন্য n-1, এখানে যা আছে তার থেকে 1 কম, ইন্টু এখানে যা আছে তার থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে যা আছে x এর উপর পাওয়ার হিসেবে তাই বসবে x টু দি পাওয়ার n। সো যদি আমাকে বলে y ইকুয়াল টু ln x, তখন yn বা n তম অন্তরক সহগের ভ্যালু কত হবে, বা n তম অন্তরক সহগটা কত হবে, সেটা হবে এইটা yn ইকুয়াল টু দিস। এই প্রশ্ন যদি রিটেনে আসে তোমরা এইভাবে অঙ্কটা করে ফেলবে। y ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ax প্লাস b হলে n তম অন্তরক সহগটা কত হবে, এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কীভাবে চিন্তা করব, y1 ইকুয়াল টু, এটা 1/x শেপে আছে, 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x স্কোয়ার হয়। আশা করি এই জিনিসটা তোমাদের আর নতুন করে বোঝানোর কিছু নাই, কারণ একটু আগেই আমি y ইকুয়াল টু 1/x এর জন্য একটা এক্সাম্পল দেখিয়েছি। ইন্টু x এর জায়গায় এখানে x প্লাস b আছে, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেন রুল অনুযায়ী। তাহলে ax প্লাস b কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, a। এখন একটা কথা, তোমাদের যদি কারো চেন রুল বুঝতে অসুবিধা হয় তার মানে তুমি আমার নতুন স্টুডেন্ট। এই চ্যানেলের শুরুর দিকেই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অংশের মধ্যেই ডিফারেন্সিয়েশন বেসিক লার্নিং বলে একটা প্লেলিস্ট আছে, এবং সেইখানে আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি যেখানে তোমাদের জন্য চেইন রুলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, এভাবে অঙ্কগুলো করানো হয়েছে। তোমার যদি চেইন রুলে কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে অবশ্যই ওই প্লেলিস্টটা দেখে আসো, আর যদি প্রবলেম নাও থাকে এবং তুমি ওটা আগে না দেখে থাকো তাও ওটা দেখে আসো, কারণ ওইটা তোমার সামনে কোনো প্রবলেম আর আসতেই দেবে না। যাই হোক, আমরা কাজে ফেরত আসি। y2 এটাকে কি লেখা যায়, 1/x স্কোয়ার শেপে আছে, সেটাকে ডিফারেন্সিয়েট করলে 2/x কিউব শেপ চলে আসে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে, ax প্লাস b টু দি পাওয়ার 3 ইন্টু আর একটা a বের হবে, আর আগে একটা a তো ছিল, এই দুইটা মিলে কি হয়ে যাবে, a স্কোয়ার হয়ে যাবে। y3 ইকুয়াল টু 1/x কিউবকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে, সামনে মাইনাস আসবে, ইন্টু 3 হবে, ax প্লাস b টু দি পাওয়ার 3 হবে, এইটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা a, সেটা গুণ অবস্থায় থাকবে এবং সেটা a স্কোয়ারের সঙ্গে গুণ হবে, a এবং a স্কোয়ার গুণ হয়ে কি হয়ে যাবে, a কিউব হয়ে যাবে। একইভাবে আমি যদি ফরওয়ার্ড করি ফাইনালি yn, সো খেয়াল করে দেখো y1 এর জন্য মাইনাস, y2 এর জন্য প্লাস, y3 এর জন্য মাইনাস, তাহলে -1 টু দি পাওয়ার n ইন্টু এইটা 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর জন্য n ফ্যাক্টোরিয়াল, নিচে
এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে ছোট্ট একটা চেঞ্জ এনেছি, আগেরবার ছিল এক্স প্লাস বি, আর এবার বললাম ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি এক্স। এখানে নিচে যে জিনিসটা আছে এবার আমি এক্সের সামনে একটা মাইনাস নিয়ে এসেছি। তাহলে ঝামেলাটা কোথায় হবে নাকি কোনো উপকার হবে সেটা একটু আমরা দেখি। y1 ফার্স্ট ডেরিভেটিভ লিখতে পারি 1 বাই এক্স শেপে আছে, 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এ মাইনাস বি এক্স তার উপর স্কোয়ার। এরপর এই জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি পাবো, মাইনাস বি, এক্সের যে সহগটা সেটা সামনে চলে আসবে। সো লিখতে পারি বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এক্স তার উপর হোল স্কোয়ার। y2 বিটা বি এর জায়গায় থাকবে, কোনো সমস্যা নাই। 1 বাই এক্স স্কোয়ার, একে ডিফারেন্সিয়েট করলে কি হয়, একটা মাইনাস 2 সামনে চলে আসে, নিচে এ মাইনাস বি এক্স তার উপর কিউব, এবং এই এ মাইনাস বি এক্সকে চেন রুল অনুযায়ী আবার ডিফারেন্সিয়েট করে একটা মাইনাস বি পাবো। তাহলে কী পাবো ফাইনালি, বি ইন্টু বি, বি স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই এ মাইনাস বি এক্স তার উপর একটা হোল কিউব। y3 বি স্কোয়ার তার মতো থাকলো, 2 তার মতো ধরো থাকলো, ইন্টু 1 বাই এ মাইনাস বি এক্স হোল কিউব, মানে 1 বাই এক্স কিউব শেপে। 1 বাই এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 3, আর নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস বি। সো ফাইনালি এখান থেকে আমরা লিখতে পারি যে বি কিউব একটা মাইনাস দুটা মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইন্টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই এন এটা কি হবে, বি টু দি পাওয়ার এন, আর এইখানে কি হবে, 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 3 এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এন এর জন্য এন ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার, 3 এর জন্য 4 ছিল, 2 এর জন্য ছিল 3, তাহলে এন এর জন্য কত হবে, এন প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। এইটা বরং আমাদের জন্য আরও সোজা হয়েছে। কেন সোজা হয়েছে, এইখানে দেখো আর কোনো মাইনাস নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, বরং ওইটার থেকে এটা একটু ইজিয়ার হয়ে গেল। এবারের এক্সাম্পলটাই বলা হলো যে যদি y ইকুয়াল টু এ সাইন বি এক্স প্লাস সি হয়, তাহলে তোমাকে এটার এনতম অন্তরক সহগটা বের করতে হবে। অঙ্কটা আমরা কীভাবে করব, একইভাবে আমরা ফার্স্ট ডেরিভেটিভটাকে বের করে নেব। y1 ইকুয়াল টু এ এর মতো থাকবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে চলে আসে কজ bx প্লাস সি, এরপর এটাকে ডিফারেন্সিয়েট করব, একটা বি পাবো। y2 a ইন্টু বি, এ এবং বি তাদের মধ্যে থাকলো, কসকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, মাইনাস সাইন, মাইনাসটা সামনে লিখলাম, সাইন bx প্লাস সি ইন্টু এই bx প্লাস সিকে আমি ডিফারেন্সিয়েট করলে আরেকটা বি পাবো, ইন্টু বি। তার মানে আমি লিখতে পারি মাইনাস এ বি স্কোয়ার সাইন bx প্লাস সি। y3 মাইনাস এ বি স্কোয়ার, এটাকে আমি রাখলাম এই অবস্থায়, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ বি এক্স প্লাস সি ইন্টু এই বি এক্স প্লাস সিকে আবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা বি পাই। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, মাইনাস এ বি কিউব কজ বি এক্স প্লাস সি। y4 মাইনাস এ বি কিউব, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন বি এক্স প্লাস সি, আর বি এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে ইন্টু বি, ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার 4 সাইন বি এক্স প্লাস সি। তাহলে ফাইনালি যখন আমি ওয়াই এন লিখতে যাচ্ছি তখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, প্রথমে একটা জিনিস খেয়াল করো, সবগুলোর শুরুতেই এ একদম সুন্দর মতো ফিক্সড অবস্থায় আছে, তাহলে এ থাকলো, এখানে একটা বি, এখানে দুইটা বি, এখানে তিনটা বি, এখানে চারটা বি, তাহলে এখানে কয়টা বি, এন সংখ্যক বি। তারপর আরেকটা বড় প্রবলেম, কজ সাইন, এই প্রবলেমটা আছে, আর এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটাকে কন্ট্রোল করা যায় কি দিয়ে, কোয়াড্রেন্ট দিয়ে। আমি যদি সাইনকে চিন্তা করি, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, আমি এই রোটেশনটা যদি চিন্তা করি, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখানে আমি y1 ধরলাম, এখানে y2 ধরলাম, এখানে y3 ধরলাম, এখানে y4 ধরলাম।
তাহলে ব্যাপারটা চিন্তা করো তো, এটাকে কি লেখা যায়? এখান থেকে আমি লিখলাম যে a sin bx প্লাস c, ডিরেক্টলি এটা লিখলাম। এখান থেকে লিখলাম a sin π/2 প্লাস bx প্লাস c। দেখো তো এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি কি না? আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কিন্তু কস থেটা এটা লিখতে পারি। এইখানে আমি লিখতে পারি কিনা দেখো তো, এ বি স্কোয়ার সাইন π/2 ইন্টু 2 প্লাস bx প্লাস c। এটাকে আমি তাহলে কি লিখতে পারি বলো তো? সাইন 180 ডিগ্রি প্লাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা। কেন? 180 প্লাস থেটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, সাইন তখন নেগেটিভ হয়ে যায়, তার মানে মাইনাস সাইন বিএক্স প্লাস সি। এই জিনিসটার সঙ্গে মিলেছে? জি হ্যাঁ মিলেছে। একই জিনিসগুলো এদের সঙ্গেও মিলবে। তাহলে আমি কি লিখব? এ বি টু দি পাওয়ার এন ইন্টু সাইন π/2 প্লাস বি এক্স প্লাস সি, আর π/2 সঙ্গে কেউ একজন গুণ অবস্থায় থাকবে, সেটাকে এন। কারণটা কি খেয়াল করে দেখো, এখানে π/2 সঙ্গে গুণ অবস্থায় ছিল 1, এখানে π/2 সঙ্গে গুণ অবস্থায় ছিল 2। একইভাবে এখানে আমি লিখতে পারতাম যে এ বি কিউব সাইন 3 ইন্টু π/2 প্লাস বিএক্স প্লাস সি। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই শেপের জন্য এনতম অন্তরক সহগ হবে এইটা। একইভাবে যদি তোমাকে প্রশ্ন করা হতো যে y ইকুয়াল টু এ কজ বি এক্স প্লাস সি, এটার জন্য অন্তরক সহগ কত? এর জন্য অন্তরক সহগ হইতো y ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার এন। এর জন্য এনতম অন্তরক সহগ হতো y n ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার n কজ π/2 ইন্টু n প্লাস বিএক্স প্লাস সি। কজের জন্য আমি আর অঙ্কটা করে দিলাম না, তোমরা সাইনের জন্য যেভাবে অঙ্কটা করে দিয়েছি সেইভাবে কজের জন্য অঙ্কটা একবার করে নিও। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই n ইন্টু π/2 কীভাবে সাইন এবং কজকে কন্ট্রোল করে। আমি যদি লিখতাম যে সাইন 1 ইন্টু π/2 প্লাস থেটা, এটা মানে কি? এটা মানে হলো কস থেটা। y1 এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু পেয়েছি। দেখো তো, y1 এর ক্ষেত্রে আমরা a cos bx প্লাস সি এই শেপটা পেয়েছি। y2 এর ক্ষেত্রে আমি কিন্তু এই অংশটা চিন্তা করছি না, আমি শুধু এই অংশটা চিন্তা করছি। সাইন 2 ইন্টু π/2 মানে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থেটা। এখানে 90 ডিগ্রি প্লাস থেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল, সেই জন্য পজিটিভ। এবার সাইন চলে গেল কোন কোয়াড্রেন্টে? 180 ডিগ্রি প্লাস থেটা, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট কার ঘর? থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যানের ঘর। ট্যানের ঘরে যখন সাইন ঢুকলো তখন সে কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। 90 ডিগ্রির জোর গুণিতক, তাহলে এখানে হয়ে যাবে সাইন সাইনই থাকবে সাইন থেটা। দেখো y2তে একটা মাইনাস এসেছে এবং সাইন রয়ে গিয়েছে, সাইন বিএক্স প্লাস সি। y3তে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? সাইন 3 ইন্টু π/2 প্লাস থেটা, 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাহলে সাইনটা কজ হয়ে যাবে। আর এটা কার ঘর? 270 ডিগ্রি প্লাস থেটা কজের ঘর, সো মাইনাস থাকবে। তাহলে y3তে একটা মাইনাস থাকবে, এই যে মাইনাস, এবং একটা কজ থাকবে। আর y4 এর বেলায় কি? y4 হচ্ছে সাইন 4 ইন্টু π/2 প্লাস থেটা, 90 ডিগ্রির জোর গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না। আর 4 ইন্টু π/2 মানে হচ্ছে 360 ডিগ্রি প্লাস থেটা, প্রথম কোয়াড্রেন্ট যেখানে সবাই প্লাস, সো সামনে প্লাস হবে। তাহলে y4 এর বেলায় প্লাস চিহ্ন আসে এবং সাইনই থাকে, সাইন বিএক্স প্লাসই থাকে। তাহলে একইভাবে এই একই ফর্মুলাটা কজের জন্য অ্যাপ্লাই করা যায়। যদি y ইকুয়াল টু এ কজ বিএক্স প্লাস সি হয়, তাহলে yn-টা হবে এ বি টু দি পাওয়ার n কজ π/2 ইন্টু n প্লাস বিএক্স প্লাস সি। সাইনেরটা আমি করে দিলাম, আর কজেরটা তোমরা নিজেরা একটু করে নিও। তবে একটা জিনিস মনে রাখো, এই জিনিসটা কিন্তু তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি এই ওয়ার্কিং থেকেই এইটা ডাইরেক্ট লিখে দেবো, এইটা তোমরা দেখাবে না। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখেছিলাম, এইটা তোমরা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে করতে হয়, বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়। এখানে একটা বেশ ভালো ডেসক্রিপটিভ কোশ্চেন দেখতে পাচ্ছ যে y ইকুয়াল টু কজ 2 সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। প্রশ্নটা দেখে তোমাদের প্রথমের দিকে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, বাট প্রশ্নটা মোটেও ডিফিকাল্ট না, খুব সোজা একটা প্রশ্ন। সিস্টেমেটিক ওয়েতে করলে 4টা লাইনে অঙ্কটা হয়ে যাবে।
ফার্স্ট অফ অল আমি ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো, সেটাকে আমরা ডিওয়াই ডিএক্সও লিখতে পারি, ওয়াই ওয়ানও লিখতে পারি। কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন হয়। এরপর সাইন ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করবো 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাকে আমি বাম পাশে নিয়ে আসি। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এখন একে আমি আবার ডিফারেন্সিয়েট করব। সো এখানে দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, ইউভি রুল অ্যাপ্লাই হবে। প্রথমটাকে স্থির রাখবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই টু হয়ে যাবে, ডিওয়াই ডিএক্সকে ডিফারেন্সিয়েট করলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হয়ে যায়, প্লাস ওয়াই ওয়ানকে যদি স্থির রাখি, এটা কোন শেপ, রুট এক্সের শেপ। রুট এক্সের শেপ মানে কি, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স ইন্টু একে আবার ডিফারেন্সিয়েট করবো, একে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2x, বা আমি সিম্পলি লিখতে পারি মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2টা সামনে থাকলো সাইন 2 সাইন ইনভার্স এক্স। সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস থেটা, তাহলে কজ 2 সাইন ইনভার্স এক্স। এরপর এই 2 সাইন ইনভার্স এক্সকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, 2 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি, আমি সবাইকে যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এই জিনিসটা দিয়ে আমি সবাইকেই গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এটা কাটা চলে যাবে, এই 2 আর এই 2 আগে থেকেই কাটা চলে যাবে, এই মাইনাসটা সামনে চলে আসে, প্লাস থাকবে না, মাইনাস হবে এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস চিহ্ন আছে, 2 আর 2 গুণ করলে কত হয়, 4, কজ 2 সাইন ইনভার্স এক্স। এই জিনিসটা একটু ভালো করে দেখো, এই জিনিসটা চেনা চেনা লাগে কি না, এই জিনিসটাকে, এই জিনিসটা হলো আমাদের ওয়াই, 4y। আর এই যে যেহেতু সবাইকেই আমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এইটাও চলে যাবে। সো আমি সাইড নোট একটু লিখে দেবো, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করে। এরপর সবাইকে যদি আমি একপাশে নিয়ে আসি, 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই টুকে কী লেখা যায়, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, মাইনাস এক্স, ওয়াই ওয়ানকে লেখা যায় ডি ওয়াই ডিএক্স, এই মাইনাসটা এ পাশে আসলে প্লাস 4y ইকুয়াল টু 0। আমি বলেছিলাম কয় লাইনের কথা, 4 লাইনের কথা, এখানে কয় লাইন লিখেছি, 1 2 3 4 5 লাইন লিখেছি, একটা লাইন বেশি লিখেছি। দেখো আমাদের অঙ্কটা মাত্র 5টা লাইনে হয়ে গেল, এটাই আমাদের শো করতে বলেছিল, আমরা শো করে ফেললাম। অঙ্কটা যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে করো, অঙ্কটা করা কোনোই ডিফিকাল্ট না, তোমাকে যে কাজটা করতে হবে যে এই টাইপের অঙ্ক আমাকে যদি দেখি তখন এইভাবে এগোতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি আমি না আগাই তাহলে কি হবে, কিছুই হবে না, অঙ্ক ঠিকই মিলবে কিন্তু অঙ্কটা একটু লম্বা হবে। আমরা সিস্টেমেটিক ওয়েতে এগোলে আমাদের মূল সুবিধাই হচ্ছে যে অঙ্কটা ছোট হয়ে যায়। এবারে এক্স্যাক্টলি একই রকমের আর একটা এক্সাম্পল দেখা, এখানে পার্থক্য হলো জাস্ট আমি কজের জায়গায় সাইন লিখেছি আর 2 এর জায়গায় এম লিখেছি। যদি এইটা হয় দেখাও যে এইটা আগের অঙ্কের সঙ্গে এখানে পার্থক্যটা হচ্ছে যে এইখানে জাস্ট একটাই ছোট্ট চেঞ্জ, 2 এর জায়গায় এম আছে আর 4 এর জায়গায় এম স্কোয়ার আছে, এর বাদে বাকি সবই সেম, দুইটা অঙ্কের স্ট্রাকচার সেম, প্রসেস সেম। তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি, কারণটা হলো যাতে করে একই রকম পরপর দুইটা অঙ্ক দেখে তোমাদের মাথায় জিনিসটা গেঁথে যায় যে এই শেপটা দেখলে আমরা এইভাবে এগোবো। ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান, ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ এম সাইন ইনভার্স এক্স ইন্টু একে ডিফারেন্সিয়েট করলে হবে এম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে, ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু কজ এম সাইন ইনভার্স এক্স। এরপর আমরা আগে যা করেছিলাম এক্স্যাক্টলি তাই করব, আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, ইউভি রুল, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানকে স্থির রেখে একে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স স্কোয়ার হয়, তোমরা সকলেই জানো, ইকুয়াল টু এমকে স্থির রাখি, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, এবং এইটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টু এম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন কি খেলা হচ্ছে দেখো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এই টু কাটা, মাইনাসটা সামনে চলে আসবে, এক্স ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম ইন্টু এম, এম স্কোয়ার। এই জিনিসটা দেখো তো, এটা চেনো নাকি,
এইটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরের কাজটা খুব সোজা, আমরা কি করব, এই পুরো ইকুয়েশনটাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে কি চলে আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ওয়াই। পরের লাইনটা আমরা লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তোমাদেরকে এইটা দেখাতে বলা হয়েছিল, আমরা দেখিয়ে ফেললাম। শোন, এই টাইপটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম সেটা বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল, এবং এখন যে অঙ্কটা দেখাইলাম এটাও বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছে। সো এই টাইপের যে কোনো অঙ্ক তোমাদের ইন ফিউচারে ভর্তি পরীক্ষায় আসতে পারে। এম এর ভ্যালু হয়তো 3 দিয়ে অঙ্কটা আসতে পারে। সেই জন্য তোমাদের এই টাইপের অঙ্কের জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকাটা বেটার। এখন আমরা যে জিনিসটা শিখব তা হলো স্পর্শক এবং অভিলম্ব। এইখানে প্রশ্নে বলা হলো যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 রেখার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। ধরো আমার কার্ভটা এইরকম, এই কার্ভের কোনো একটা বিন্দু আছে যেই বিন্দুতে এক্সের ভ্যালুটা হয়তো 1। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। স্পর্শক কী জিনিস, এই বিন্দুতে জাস্ট এই একটা বিন্দুতে রেখাটাকে স্পর্শ করে যে সরল রেখাটা চলে যায় সেটাকে আমরা স্পর্শক বলি। এটা বের করার জন্য আমরা কি করব, আমরা ডিওয়াই ডিএক্স বের করব, এবং সেই ডিওয়াই ডিএক্সে এক্সের ভ্যালুটা 1 বসিয়ে যেটা পাবো সেটাই হবে আমাদের এই স্পর্শকের ঢাল বা গ্রেডিয়েন্ট বা স্লোপ। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, এই ওয়াই থেকে ডিওয়াই ডিএক্সটা আগে বের করে নিতে হবে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, মাইনাস 5xকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 5, 1কে ডিফারেন্সিয়েট করলে 0। সো অ্যাট x ইকুয়াল টু 1, যখন x ইকুয়াল টু 1 হবে তখন ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত দাঁড়াবে, 2x মাইনাস 5 অর্থাৎ মাইনাস 3। তাহলে এইটা কে হবে, এইটা হবে আমাদের ঢাল m। সো m ইকুয়াল টু কত, মাইনাস 3, এবং x ইকুয়াল টু 1 হলে আমাদের y এর ভ্যালুটা কত হবে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এটাও হবে মাইনাস 3, কোইন্সিডেন্টাল। এরপর আমরা কি করব, তাহলে এই পয়েন্টের যে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সেটা আমরা কত পেয়ে গেলাম, 1, -3, এবং এই বিন্দুতে ঢাল বা গ্রেডিয়েন্ট বা স্লোপের মান আমরা পেলাম -3। তাহলে সরল রেখার সমীকরণ, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী একটা সরল রেখা, তার ঢাল তুমি জানো, তাহলে সেই সমীকরণটা কি হয়, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে -3, ওই বিন্দুতে ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল টু এম কত, এম হচ্ছে -3, এক্স মাইনাস এক্স ওয়ান কত 1। তাহলে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু -3x প্লাস 3, তাহলে ওয়াই ইকুয়াল টু -3x। এইটাই হলো সেই যেটা x ইকুয়াল টু 1 বিন্দু দিয়ে যায়, এটাই আমাদের অ্যান্সার। তোমাদের হঠাৎ করে মনে হইতেই পারে যে আচ্ছা ভাইয়া কি একই প্রশ্ন আবার বোর্ডে লিখেছেন, একই জিনিসটাই কি লিখে রেখেছেন? না, কিন্তু ছোট্ট একটা চেঞ্জ আছে। আগের প্রশ্নে আমরা স্পর্শক নির্ণয় করেছি, আর এই প্রশ্নে আমরা নির্ণয় করতে যাচ্ছি অভিলম্ব বা নর্মাল। তোমাকে বলা হলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 রেখার x ইকুয়াল টু 0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট x ইকুয়াল টু 1। এই জিনিসটার নাম কি ছিল? এই জিনিসটার নাম ছিল স্পর্শক। আর অভিলম্ব কোন জিনিসটা? অভিলম্ব হচ্ছে এইটা। স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব যে রেখাটা থাকে তাকে বলা হয় অভিলম্ব। তো অভিলম্ব বের করার জন্য আমাদের কি দরকার? আমার এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, x1 y1 দরকার। ভালো কথা। স্পর্শক এবং অভিলম্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? এরা একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার বা লম্ব অবস্থায় থাকে। তাহলে এখানে স্পর্শকটা কি? স্পর্শকের ঢাল যদি m1 হয় সেটা কার সমান হয়? dy dx এর সমান হয়। আর যেহেতু স্পর্শক এবং অভিলম্ব একজন আরেকজনের উপর লম্ব,
তাহলে অভিলম্বের যে ঢাল m2 ইকুয়াল টু -1/m1 হয়। সরল রেখা চ্যাপ্টারে অলরেডি এই বিষয়ে তোমরা শিখেছো। যখনই আমি অভিলম্বের সমীকরণ বের করতে যাব, আমাদের প্রথমে আমি স্পর্শকের জন্য যেই কাজগুলো করেছি তার সবগুলোই করতে হবে। y থাকবে, y থেকে dy dx বের করব, তারপর অ্যাট x ইকুয়াল টু 1 y এর ভ্যালুটা বের করব, dy dx এর ভ্যালু বের করব। তারপর কি করব, dy dx এর ভ্যালু বের করার পর এটা কি, এটা হচ্ছে স্পর্শকের ঢাল m1। তাহলে অভিলম্বের ঢাল m2 সেটা কত হবে, -1/m1, অর্থাৎ এইটা নেগেটিভ রিসিপ্রোকাল, অর্থাৎ 1/3। তাহলে অভিলম্বের যে সমীকরণ সেটা কি হবে, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, অর্থাৎ 3y + 9 ইকুয়াল টু x - 1, 3y ইকুয়াল টু x - 10। এটাই হলো আমাদের অভিলম্বের সমীকরণ এই বক্ররেখার x ইকুয়াল টু 1 বিন্দুতে। x ইকুয়াল টু 1 বিন্দু বলতে 1, -3 বিন্দুতে। স্পর্শকের ছিল কত, m1 ইকুয়াল টু -3, আর অভিলম্বের ছিল m2 ইকুয়াল টু -1/3, মানে হলো 1/3। ছবিটা দেখলে তোমার কাছে টাস্কটা অনেক ইজি হয়ে যায়।